এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আবারও মিসাইল মেরে মার্কিন ড্রোন গুড়িয়ে দিল ইরান। দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সঙ্গে কোনোভাবেই পারছে না যুক্তরাষ্ট্র। একের পর এক পাল্টা হামলা ও কড়া সামরিক বার্তা দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিচ্ছে তাদের আকাশসীমায় কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না। সম্প্রতি আবারও একটি শক্তিশালী মার্কিন ড্রোন ভূপাতিত করে নিজেদের সামরিক সক্ষমতার কথা জানান দিল ইরান। আর এতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের এয়ার ডিফেন্স বাহিনীর কাছে ধরাশায়ী যুক্তরাষ্ট্রের শক্তিশালী অস্ত্র। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সামরিক শক্তির কাছে যেন বারবার ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। এ লজ্জার ভার বহন করতে পারবেন তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির বিরুদ্ধে পুনরায় আগ্রাসন ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বেশ দম্ভের স্বরেই বলেছিলেন ইরানের সামরিক কাঠামোকে ভাঙতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তাহলে কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছে ইরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি অবশেষে আরাশ-ই কামাঙ্গির মডেলের অস্ত্রটিকেই ব্যবহার করল তেহরান? এদিকে ইরানের বিরুদ্ধে আরব আমিরাতের গোপন যুদ্ধ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে এবার এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতদিন আড়ালে থাকলেও আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমেছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু লুকিয়ে আমিরাতের এই গোপন যুদ্ধের নেপথ্যে আসলে কি? এদিকে হিজবুল্লাহর আঘাতে ছারখার ইসরায়েলের আয়রন ডোম। ভয়ে পালাচ্ছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তথাকথিত যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে এখন চলছে হিজবুল্লাহর মহাপ্রলয়। প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণের মুখে টিকতে না পেরে অনেক জায়গাতেই রণক্ষেত্র ছেড়ে পিছু হটছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের আগ্রাসী হুঙ্কারের বিপরীতে হিজবুল্লাহর একের পর এক নজিরবিহীন এবং বিধ্বংসী হামলায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তেল আবিবের দম্ভ। মাত্র 24 ঘন্টার এক মহাপ্রলয়ে ইসরায়েলি বাহিনীর বুক কাঁপিয়ে 12টি ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মার্কোস ক্ষেপণাস্ত্রযুক্ত যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। গুম হারাম ট্রাম্প ও নেতানিয়াহুর ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইউরোপের সকল দেশ, এশিয়ার অধিকাংশ দেশ এখন তারা চায় যে একটা সমঝোতা চুক্তি হোক, কারণ তেলের দামও কিন্তু এই সমঝোতা চুক্তি হবে বলে কমছে। ফলে যখন কি একটা স্বস্তি, এই স্বস্তিকে তারা স্থায়ী রূপ দিতে চায়। তারা আর চায় না যে আর যুদ্ধ বাদুক, আর যুদ্ধ যদি না হয় তাহলে নেতানিয়াহু নাই। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত হয়নি জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান হরমুজ প্রণালী থেকে টোল কালেক্ট করার জন্য আইআরজিসি টোল কালেক্ট নামে একটি জাহাজ হরমুজ প্রণালীতে রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল কালেক্ট করছে এই জাহাজ। আমেরিকা যখন ইরানকে বলছে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে এবং কোনো টোল কালেকশন করা যাবে না, তখন আইআরজিসি এই ব্যবস্থা নিল। এরপর চমৎকার খবর হচ্ছে যে কাতার কিন্তু ইরানের এই টোল কালেকশনের প্রতি প্রাথমিক সমর্থন জানিয়েছে। এপাশে আইআরজিসির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি। এই ভদ্রলোক বলেছেন একদম সুস্পষ্ট করে, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপরে প্রচন্ড রকম চাপ সৃষ্টি করছে, চুক্তির ভাষা আরো শক্ত করছে, তখন তিনি বলেছেন আমেরিকাকে খারাপ চুক্তি করতে হবে অথবা তার চেয়ে খারাপ চুক্তি করতে হবে। তার মানে হচ্ছে ইরান আমেরিকার শর্তে চুক্তি করবে না, আমেরিকাকে ইরানের শর্তেই চুক্তি করতে হবে। ইরানের সঙ্গে কোনোভাবেই পারছে না যুক্তরাষ্ট্র। একের পর এক পাল্টা হামলা ও কড়া সামরিক বার্তা দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিচ্ছে তাদের আকাশসীমায় কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না। সম্প্রতি আবারও একটি শক্তিশালী মার্কিন ড্রোন ভূপাতিত করে নিজেদের সামরিক সক্ষমতার কথা জানান দিল ইরান। আর এতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে দেশটির আঞ্চলিক জলসীমায় প্রবেশ করা একটি মার্কিন MQ-1 ড্রোন শনাক্ত করে গুড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে রোববার ভোরে শত্রুতামূলক মিশন পরিচালনার উদ্দেশ্যে ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করে। পরে উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেটিকে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে ভূপাতিত করে ইরানের সেনারা। এক বিবৃতিতে আইআরজিসি কঠোর ভাষায় জানিয়েছে তাদের আকাশসীমা ও জলসীমা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত ও সিদ্ধান্তমূলকভাবে। বাহিনীটি আরও দাবি করেছে 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা জবাব দিয়ে আসছে। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি অবস্থান ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইতোমধ্যে একাধিক নির্ভুল হামলা চালানো হয়েছে। এর আগে টানা 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত 7 এপ্রিল প্রথমবারের মতো 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে নতুন করে মার্কিন ড্রোন ভূপাতিতের ঘটনায় সেই উত্তেজনা আবারও চরমে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। ইরানের সামরিক শক্তির কাছে যেন
বারবার ধরাশায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র। এ লজ্জার ভার বহন করতে পারবেন তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির বিরুদ্ধে পুনরায় আগ্রাসন ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বেশ দম্ভের স্বরেই বলেছিলেন ইরানের সামরিক কাঠামোকে ভাঙতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তাহলে কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছে ইরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি অবশেষে আরাশ-ই কামাঙ্গির মডেলের অস্ত্রটিকেই ব্যবহার করল তেহরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিক শক্তিধর শত্রুদের বিরুদ্ধে ইরান গড়ে তুলেছে অভেদ্য সামরিক বাংকার, এমনটাই দাবি বিশ্লেষকদের। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইরানের কাছে যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে তা সাম্প্রতিক যুদ্ধের আগেই জানিয়েছিলেন পশ্চিমা সমরবিদরা। তবুও যেন ইরানের সামরিক শক্তিকে ঘিরে ভ্রুক্ষেপই করেননি ট্রাম্প। অবশ্য এর মাসুল হারে হারে টের পেয়েছেন মার্কিন শাসক। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে যখন ছুটে যাচ্ছিল ইরানের মিসাইলের বহর, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের। তাই তো কুলকিনারা না পেয়ে আগে যুদ্ধবিরতির জন্য উন্মাদ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে যুদ্ধের ময়দানে সাময়িক উত্তেজনা কমলেও ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দেশটির সাথে দর কষাকষিতে ব্যস্ত মার্কিনীরা। এর মাঝেই যুক্তরাষ্ট্র দেখিয়েই চলেছে তাদের আগ্রাসী রূপ। কয়েকদিনের মাথায় আবারও ইরানের আকাশসীমা ভেদ করার পায়তারা চালিয়েছে যুক্তরাষ্ট্রের MQ-1 মডেলের আত্মঘাতী ড্রোন। তবে তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছেই রীতিমতো ধরাশায়ী হয়ে পড়ে মার্কিনীদের অত্যাধুনিক এই সমরাস্ত্র। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর দাবি, যুক্তরাষ্ট্রের সেই ড্রোনটিকে ধ্বংস করতে সফল হয়েছে তারা। 31 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু হঠাৎ করেই আবারও ইরানের আকাশসীমায় প্রবেশ করল কেন মার্কিনীদের এই ড্রোন? ইরানের বিরুদ্ধে সামরিক উস্কানি দিয়েই চলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশি কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনও রয়েছে তেহরানের। এদিকে MQ-1 মডেলের ড্রোনটি দিয়েও ইরানের বিরুদ্ধে নজরদারি চালাচ্ছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়া যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার তা হয়তো ভুলেই গিয়েছিল মার্কিনীরা। তবে নিজেদের সামরিক শক্তি দেখাতে মোটেও গড়িমসি করেনি ইরান। প্রশ্ন হলো, আরাশ-ই কামাঙ্গির ঠিক কতটা শক্তিশালী? বিশ্লেষকদের দাবি, তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের প্রতি নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে তেহরান। আরাশ-ই কামাঙ্গির মডেলের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্টিলস প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। তবে এর অপারেশনাল রেঞ্জ প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। চলমান সংঘাতের শুরু থেকেই পারস্য উপসাগরীয় দেশগুলো দাবি করেছিল ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসে আবুধাবি। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে নিখুঁত সমন্বয় করে যুদ্ধ শুরু থেকেই, এমনকি এপ্রিলে যুদ্ধবিরতির পরও ইরানের ভেতর একের পর এক বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনি, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী এই সামরিক অভিযানে ইসরায়েল মূলত গোয়েন্দা তথ্য দিয়ে আমিরাতকে সহায়তা করেছে। আর আবুধাবির মূল লক্ষ্যবস্তু ছিল হরমুজ প্রণালীর কেশম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপের তেল শোধনাগার এবং আসালুয়ে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের মতো কৌশলগত জ্বালানি অবকাঠামোগুলো। তবে আরব আমিরাতের এই আগ্রাসী রূপের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি ইরানও। পাল্টা পদক্ষেপ হিসেবে আমিরাতের বিভিন্ন শহর, বিমানবন্দর ও তেল বন্দর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে অন্তত 2068টি মিসাইল ও ড্রোন ছড়ে ইরান। ইরানের এই জোরালো পাল্টা আক্রমণের জেরে ওলটপালট হয়ে গিয়েছে আমিরাতের অর্থনীতি। দুবাই ও আবুধাবি শেয়ার বাজার থেকে এক ধাক্কায় প্রায় $120 বিলিয়ন পুঁজি হাওয়া হয়ে গিয়েছে। বাতিল করতে হয়েছে 18,000-এরও বেশি ফ্লাইট। ধাক্কা লেগেছে আবাসন ও পর্যটন খাতেও। পরিস্থিতি বেগতিক দেখে সম্প্রতি কিছুটা সুর নরম করেছে আবুধাবি। নিজের দেশের বিশাল সব জ্বালানি স্থাপনা বাঁচাতে মে মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার ব্যাপারে চাপ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। আমিরাতের এই গোপন সম্পৃক্ততা উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকেও সামনে এনেছে। রিয়াদ এই যৌথ সামরিক অভিযানে যুক্ত হতে অস্বীকৃতি জানানোয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর ক্ষুব্ধ হন আমিরাতের প্রেসিডেন্ট। এপ্রিলের শুরুতে সৌদি আরব গোপনে আমেরিকার কাছে ক্ষোভ প্রকাশ করে বলে, আমিরাতের এই হঠকারী অভিযানের জেরে পুরো অঞ্চলের তেল ক্ষেত্রে ইরানের হামলার ঝুঁকি বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। এই বিরোধের জেরেই এপ্রিল মাসে হঠাৎ সৌদি নেতৃত্বাধীন তেল জোট ওপেক থেকে বেরিয়ে যায় আরব আমিরাত। সৌদি আরবের সাথে দূরত্ব বাড়লেও যুদ্ধের ময়দানে আমিরাতের ভূমিকা দেখে উচ্ছ্বসিত ইসরায়েল। আমিরাতকে রক্ষা করতে ইতিমধ্যে নিজস্ব আয়রন ডোম ব্যাটারি ও সামরিক বাহিনী
পাঠিয়েছে তেল আবিব। এমনকি মোসাদ প্রধান ও সেনাপ্রধান সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা গোপনে আমিরাত সফরও করে গিয়েছেন। বিশ্লেষকদের মতে সংযুক্ত আরব আমিরাতের এই ঝুঁকিপূর্ণ পররাষ্ট্রনীতি ও ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত জোট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারকে এক দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তথাকথিত যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে এখন চলছে হিজবুল্লাহর মহাপ্রলয়। প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণের মুখে টিকতে না পেরে অনেক জায়গাতেই রণক্ষেত্র ছেড়ে পিছু হটছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের আগ্রাসী হুঙ্কারের বিপরীতে হিজবুল্লাহর একের পর এক নজিরবিহীন এবং বিধ্বংসী হামলায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তেল আবিবের দম্ভ। মাত্র 24 ঘন্টার এক মহাপ্রলয়ে ইসরায়েলি বাহিনীর বুক কাঁপিয়ে 12টি ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েল তাদের অভেদ্য দুর্গ বলে দাবি করত, হিজবুল্লাহর সুনির্দিষ্ট নিশানায় তা এখন জ্বলন্ত ধ্বংসস্তূপ। এই বাহিনীর গর্বের 4টি আয়রন ড্রোম লঞ্চারকে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ধুলোয় মিশিয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। শুধু তাই নয়, হিজবুল্লাহর ড্রোন রুখতে বসানো 3টি অত্যাধুনিক ড্রোন ডোম জ্যামিং সিস্টেমও এখন পুরোপুরি বিকল। রণক্ষেত্রের সবচেয়ে চাঞ্চল্যকর মোড় এনে দিয়েছে হিজবুল্লাহর নতুন ফাইবার অপটিক ড্রোন। রাডারে ফাঁকি দিতে পটু এবং ধ্বংস করা প্রায় অসম্ভব এমন প্রযুক্তির এই ড্রোনগুলো এখন ইসরায়েলি সেনাদের জন্য জীবন্ত দুঃস্বপ্ন। ওদিকে দের, সিরিয়ান ও বায়াদ্দা এলাকায় হিজবুল্লাহর অনবরত কামান ও ড্রোন হামলার মুখে টিকতে না পেরে ইসরায়েলি সেনাদের দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পিছু হটার এবং বাংকারে লুকিয়ে পড়ার খবর আসছে। হিজবুল্লাহর এই প্রতিরোধ যুদ্ধ প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েলের অপরাজেয় থাকার দিন শেষ। মধ্যপ্রাচ্য এখন আর ইসরায়েলের একতরফা হামলার মাঠ নয়, বরং হিজবুল্লাহর পাল্টা মারের মুখে ইসরায়েলি সেনাদের পিছু হটার এই দৃশ্য এক নতুন ভূ রাজনীতির জন্ম দিচ্ছে। এদিকে এবার ক্রুজ ক্ষেপণাস্ত্রযুক্ত যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। গুম হারাম ট্রাম্প ও নেতানিয়াহুর ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম একটি দ্রুতগামী আক্রমণকারী নৌযান উন্মোচন করেছে ইরান। আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরানের ইনকিলাব স্কোয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনী নতুন এই আক্রমণকারী নৌযান 27 রজব উন্মোচন করে। নৌযানটি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এবং এটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এই নৌযান ইরানের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত হয়নি জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প অতীতের ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, যুক্তরাষ্ট্রের বাগদাদ বা ইরানে যাওয়া উচিত ছিল না। তিনি বলেন, ইরাকের সঙ্গে কি ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ কাজ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ একটি সিদ্ধান্ত। আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের ইরানে থাকা উচিত ছিল না, তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে। যদি আমরা 9 মাস আগে B-2 বোমারু বিমান দিয়ে তাদের উপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। তিনি দাবি করেন, সম্ভবত ইসরায়েল টিকে থাকতে পারত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারত। ইউরোপের সকল দেশ, এশিয়ার অধিকাংশ দেশ এখন তারা চায় যে একটা সমঝোতা চুক্তি হোক, কারণ তেলের দামও কিন্তু এই সমঝোতা চুক্তি হবে বলে কমছে। ফলে যখন কি একটা স্বস্তি, এই স্বস্তিকে তারা স্থায়ী রূপ দিতে চায়। তারা আর চায় না যে আর যুদ্ধ বাদুক। আর যুদ্ধ যদি না হয় তাহলে নেতানিয়াহু নাই। নেতানিয়াহুর বিপদ ঘনিয়ে আসছে। মোটামুটি এটা পরিষ্কার হচ্ছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে যখনই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে, সাথে সাথে কিন্তু নেতানিয়াহু শেষ। এবং এই চুক্তি যাতে না হয় সেই জন্য নানা রকম পরিস্থিতি তৈরি করছেন নেতানিয়াহু। একদিকে হুমকি দিচ্ছেন, নতুন করে গাজা ইস্যুটাকে সামনে আনছেন, 70% জায়গা তিনি দখল করবেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে এমন হামলা চালাচ্ছে যে ফ্রান্স আজকে আনুষ্ঠানিকভাবে তার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকতে হবে লেবানন ইস্যুতে। কেন? তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কারণে, নেতানিয়াহু পরিষ্কারভাবে বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে সমঝোতা চুক্তির চূড়ান্ত পর্যায়ে। যদিও শুক্রবার যে গোপন বৈঠকে ট্রাম্প এখনো সিগন্যাল দেয়নি, বলছে যে আরেকটু শর্ত কঠোর করতে চান, কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। চূড়ান্ত পর্যায়ে আসার আরেকটা কারণ হলো যে উপসাগরীয় 8টি দেশ ইরানের সাথে এখন একমত যে না,
আর মধ্যপ্রাচ্যে ইরানে অভিযান চালানো যাবে না, শান্তির পথে যেতে হবে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলবে, কিন্তু যুদ্ধ চলবে না, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে। ইরান রাজি হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়ছে, আর সবচেয়ে বেশি বেকায়দায় পড়ছে নেতানিয়াহু। কারণ দুই পক্ষের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যদি সমঝোতা চুক্তি হয়, তাহলে আর নেতানিয়াহুর কোনো প্রভাব থাকবে না এবং মানে তার অবস্থানই থাকবে না। যে এই এত বড় যুদ্ধ যেখানে ইসরায়েলের পার্টিসিপেশন আছে, সেখানে দুই দেশের মধ্যে চুক্তি হলো, এখানে ইসরায়েল কই, তার মানে নেতানিয়াহু যে মানে প্রভাবটা ছিল, সেই প্রভাবটা এখন একেবারে তলানিতে যে ঠেকবে। এবং যেটা ধারণা করা হচ্ছে যে যেহেতু নির্বাচন আসন্ন ইসরায়েলের, তাহলে নেতানিয়াহু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। এই যে তার ক্ষমতা হারানোর ভয়ে সে এখন জোরালো করছে হামলা গাজাতে এবং দক্ষিণ লেবানন। এখন ইরানে তো যুদ্ধ করতে পারছে না, কারণ ইরানে যুদ্ধ করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, আর যুক্তরাষ্ট্র তো এখন ইরানের সাথে সমঝোতার দিকে যাচ্ছে। সুতরাং নেতানিয়াহু তার বিপদ টের পাইছে, বলা যায় বিপদের ঘন্টা বাজতে শুরু করছে। কোনো উপায় নেই, কারণ সারা বিশ্ব, ইউরোপের সকল দেশ, এশিয়ার অধিকাংশ দেশ এখন তারা চায় যে একটা সমঝোতা চুক্তি হোক, কারণ তেলের দামও কিন্তু এই সমঝোতা চুক্তি হবে বলে কমছে। ফলে যখন কি একটা স্বস্তি, এই স্বস্তিকে তারা স্থায়ী রূপ দিতে চায়। তারা আর চায় না যে আর যুদ্ধ বাদুক। আর যুদ্ধ যদি না হয় তাহলে নেতানিয়াহু নাই, মানে যুদ্ধ নাই, নেতানিয়াহু নাই। আভ্যন্তরীণভাবে সে যে ক্রাইসিসের মধ্যে পড়বে, যে তাহলে ইসরায়েলের দাম কোথায় থাকবে? সব তো ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে। তো সেই কারণে সে হামলা বাড়ায় পরিস্থিতি মানে জটিল করার চেষ্টা করছে শেষ মুহূর্তে। যদিও আন্তর্জাতিক মহল মনে করেন যে নেতানিয়াহুর এই অপতৎপরতা বা অপকৌশল কাজে দেবে না। শেষ পর্যন্ত নেতানিয়াহু খালি হাতে বিদায় হবেন, আর ট্রাম্প হয়তো কিছু তার থলিতে কিছু জিনিস থাকবে, সেটা নিয়ে তিনি মানে বাজাইতে থাকবেন, বলতে থাকবেন যে এই যুদ্ধে আমি জিতেছি। ইরান হরমুজ প্রণালী থেকে টোল কালেক্ট করার জন্য আইআরজিসি টোল কালেক্ট নামে একটি জাহাজ হরমুজ প্রণালীতে রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল কালেক্ট করছে এই জাহাজ। আমেরিকা যখন ইরানকে বলছে হরমুজ প্রণালীর সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে এবং কোনো টোল কালেকশন করা যাবে না, তখন আইআরজিসি এই ব্যবস্থা নিল। এরপর সে চমৎকার খবর হচ্ছে যে কাতার কিন্তু ইরানের এই টোল কালেকশনের প্রতি প্রাথমিক সমর্থন জানিয়েছে। এপাশে আইআরজিসির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি। এই ভদ্রলোক বলেছেন একদম সুস্পষ্ট করে, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপরে প্রচন্ড রকম চাপ সৃষ্টি করছে, চুক্তির ভাষা আরো শক্ত করছে, তখন তিনি বলেছেন আমেরিকাকে খারাপ চুক্তি করতে হবে অথবা তার চেয়ে খারাপ চুক্তি করতে হবে। তার মানে হচ্ছে ইরান আমেরিকার শর্তে চুক্তি করবে না, আমেরিকাকে ইরানের শর্তেই চুক্তি করতে হবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। একদম সহজ করে যদি বলি, হরমুজ প্রণালীর ম্যাপ আপনাদের নিশ্চয়ই এতদিন মুখস্থ হয়ে গেছে। পারস্য উপসাগর থেকে তেল, গ্যাস বা অন্যান্য উপায় উপকরণ নিয়ে, পণ্য নিয়ে যে সমস্ত জাহাজ বের হবে, সেই সমস্ত জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পার হয়ে আপনার ওমান সাগর, আরব সাগর, এগুলো পার হয়ে ভারত মহাসাগর দিয়ে যার যার গন্তব্যে যেতে হবে। হরমুজ প্রণালী ব্যবহার করে কোন কোন দেশ? আমি আজকে আপনাদের সবাইকে আরেকটু স্মরণ করে দিই, খেয়াল করে দিই। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কখনো কখনো ওমান। ওমান অল্পই ব্যবহার করে। ওমানের মূল কাজটা মূলত ওমান উপসাগর, ভারত মহাসাগর এই এরিয়াতেই চলে। তো এতগুলো দেশ এই হরমুজ প্রণালী ব্যবহার করে পণ্য পাঠায় বিভিন্ন দেশে। এখানে হরমুজ প্রণালী কন্ট্রোল যেহেতু করছে বা করবে ইরান এবং ওমান, তাহলে টোল দিতে হবে এই দুই দেশ, তো তাদের নিজেদের জায়গা হরমুজ প্রণালী, এরা তো টোল দেবে না। বাদ বাকি টোল দিতে হবে ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, 6টা দেশকে। যাওয়ার পথেও টোল দিতে হবে, আসার পথেও টোল দিতে হয়তো বা। তো তাহলে বিপুল অঙ্কের টোল উঠবে। আমরা শুনেছি প্রাথমিকভাবেই যে প্রতিটা জাহাজ থেকে ব্যারেল প্রতি যদি $1 করেও টোল নেওয়া হয়, তাহলে যে জাহাজে 20 লাখ ব্যারেল তেল আসে, সেই জাহাজ থেকে $20 লাখ টোল আয় হয়ে গেল, ইনকাম হয়ে গেল। এইরকম ভাবে প্রতিদিন যদি 50টা জাহাজ যায়, তাহলে প্রতিদিন $10 কোটি ইনকাম হয়ে গেল। এর যদি একদম সিম্পলি 50-50 ভাগ করে নেয় ইরান এবং ওমান, তাহলে একদিন $5 কোটি এক এক দেশের ইনকাম। তো এই নগদ সুবিধা এতদিন ছেড়ে দিয়েছে ইরান, এখন আর দিতে চাইছে না। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটু নিশ্চিত করি যে ইরান এবং ওমান এখন যে টোল আদায় করার চেষ্টা করছে, এটা শুধুমাত্র টাকার দিক তাকিয়ে না, নগদ ডলারের দিক তাকিয়ে ব্যাপারটা তা কিন্তু না। এটা তো একটা অংশ বটেই। ইরান তো বলছে যে আমেরিকা এবং ইসরায়েল কেন তার উপর যুদ্ধ চাপিয়ে দিল, এর যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি দেবে? যদি তারা না দেয়, তাহলে তারা এই ক্ষয়ক্ষতি কোথা থেকে উদ্ধার করবে? ফলে টোল আদায় করবে। এটা একটা বিষয়। এবং আরো প্রশ্ন হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের তেল, গ্যাস পরিবহনের জন্য কেন এই টোল দেবে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এর জবাবে বলা যাবে যে এই উপসাগরীয় দেশগুলোর ভূমি, মাটি, ঘাটি, বন্দর, আকাশপথ ব্যবহার করে
যেহেতু ইরানে হামলা চালিয়েছে, তার মানে এই সমস্ত দেশ পরোক্ষভাবে ইরানের হামলার ব্যাপারে আমেরিকাকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। আর যেহেতু এরা সহযোগিতা করেছে, অতএব এদেরকেও ক্ষতিপূরণের অংশীদার হতে হবে। তো এটা তো গেল টাকার প্রশ্ন, টাকার টোল আদায়ের পক্ষে যুক্তি। কিন্তু সবচেয়ে বড় যে লক্ষ্য অর্জন করতে চায় ইরান এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের কন্ট্রোল আরোপ করে, সেটা হচ্ছে জাহাজ চলাচলের নামে যেন আমেরিকা এবং ইসরায়েল এই অঞ্চলে অবাধে চলাচল করতে না পারে, অস্ত্র ব্যবসা যাতে এই অঞ্চলে চালাতে না পারে, যাতে এই অঞ্চলের কোনো ঘাঁটিতে আমেরিকা নতুন করে জাহাজে করে অন্তত অস্ত্র না আনতে পারে, আর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ঘাঁটিগুলোকে প্রস্তুত করতে না পারে অস্ত্র সজ্জিত করে। এই কারণে ইরান এই হরমুজ প্রণালীতে টোল আদায় করতে চায়, প্লাস কন্ট্রোল করতে চায়। আমেরিকা এখানে কোনো মতেই রাজি না। আমরা 2-3 দিন আগে যে চুক্তির কথা শুনেছিলাম যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে, এখন ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করলেই ফাইনাল হবে। ওই ফাইনালটা করতে পারেনি ইসরায়েলের চাপে, আমি আগেই বলেছি, এখনো বলছি, ইসরায়েলের চাপে এবং আমেরিকার ভেতরে যে সমস্ত যুদ্ধবাজ লোকজন আছে তাদের চাপে। ডোনাল্ড ট্রাম্প নিজেও চাইছে না এই চুক্তিতে সই করতে, কিন্তু তার সামনে চুক্তি করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যখন ইসরায়েল চরমভাবে তার উপরে চোখ রাঙানি দিচ্ছে, এই চোখ রাঙানি খেয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার শক্ত হয়ে দাঁড়াচ্ছে এবং বলছে যে না না না, এইগুলো না করলে আমি ইরানের সাথে চুক্তি করবো না। এইগুলো না করলে যে চুক্তি করবো না, সেইগুলোর ভিতরে 3টা জিনিস থাকছে। একটা হচ্ছে পরমাণু স্থাপনা একদম বন্ধ করতে হবে, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, আর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, কোনো টোল আদায় করা যাবে না। আর ইরানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো মতেই ইরান এই শর্তের একটাও মানবে না। এই জন্য আজকে ইরানের IRGCর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি